আসসালামু আলাইকুম। বেসিক বেকিং ক্লাসে আপনাদের জন্য থাকছে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক বেস তৈরির রেসিপি। বরাবরের মতো এই ভিডিওতেও আমি ডিটেলস আকারে সব কিছু শেয়ার করেছি। কেক তৈরিতে যত ধরনের টিপস থাকে সব ধরনের টিপস পেয়ে যাবেন এই ভিডিওতে। এছাড়াও অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন দেখি কেক নিয়ে। কমেন্ট বক্সে আমি একটা প্রায় প্রশ্ন পেয়ে থাকি যে আপু কেকটা ফুলে আবার চুপসে যায়, কেক ফুলে কেন চুপসে যায় সেটাও শেয়ার করেছি এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক টিপস পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কেক তৈরির প্রথমে আমাদেরকে শুকনো উপকরণটা মেপে নিতে হবে। এখানে 3টা ডিমের কেকের জন্য 3/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। 1/4 কাপ দিয়ে 3বার দিলেই 3/4 কাপ হয়ে যায়। এখন ময়দার সাথে আমাদেরকে কর্নফ্লাওয়ার দিতে হবে 1.5 টেবিল স্পুন পরিমাণ। ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট এবং মোলায়েম হয়। কর্নফ্লাওয়ার না দিলেও কিন্তু কেক তৈরি করা যায়, তবে কর্নফ্লাওয়ার দিলে কেকের যে একটা টেক্সচার আসে, কর্নফ্লাওয়ার ছাড়া সেই কেকটার টেক্সচার এরকম আসে না। তাই চেষ্টা করবেন ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটা বা চালের গুঁড়া ওইটাও ব্যবহার করা যায়। এরপর আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি 1 চামচের থেকে অল্প একটু কম। এখন এই 3টা উপকরণ খুব ভালো মতো চেলে নিচ্ছি। কেক তৈরিতে শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিশিয়ে নিতে হবে, এতে করে 3টা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এক পাশে এটাকে সরিয়ে রেখে দিতে হবে। এখন দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে ডিমটা রেডি করে নিতে হবে। অবশ্যই যে বাটিতে ডিম বিট করবেন সেটা যেন শুকনো হয় খেয়াল রাখতে হবে, আর ডিমগুলো যেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকে এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 3টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে রাখলাম। এই পদ্ধতিতে করলে অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশে যেন কোনো রকমে এক ফোঁটাও কুসুম না থাকে। সাদা অংশে যদি কুসুম থাকে সেক্ষেত্রে এই যে সাদা অংশটা দেখছেন এটা দিয়ে ফোম তৈরি করতে পারবেন না। এখন আমি বিটার স্পিড 1-এ রেখে এই ডিমের সাদা অংশটাকে একটুখানি বিট করে নিব 10 থেকে 15 সেকেন্ড মতো। ডিমের সাদা অংশটা একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। প্রথমেই চিনিটা অ্যাড করতে যাবেন না, এতে করে অনেক সময় চিনি থেকে পানি ছেড়ে দিতে থাকে আর ডিমের ফোমটা হতে চায় না। তাই সাদা অংশটাকে একটুখানি বিট করে ফেনা ফেনা করে নিতে হবে, তারপরে চিনিটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রথমে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, পরে আরও 2 টেবিল স্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিব। মিষ্টিটা যে যেরকম খেতে চান সেরকম দিয়ে নিতে পারেন, তবে 3টা ডিমের ক্ষেত্রে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি যথেষ্ট। আপনারা চাইলে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। তবে অতিরিক্ত কখনোই দেওয়া যাবে না। 3টা ডিমে 1 কাপ পরিমাণ চিনি দেওয়া যাবে না, এতে করে কেকটা খেতে অত বেশি ভালো লাগবে না। বেশি মিষ্টি হয়ে গেলে কেক খেতেও ভালো লাগে না। তো এখন আমি বাকি যে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর চিনি এবং ডিমের সাদা অংশটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হয়। আরেকটা কথা বলি, আমি বিটার স্পিড এই পর্যায়ে 2-এ রেখে বিট করে নিচ্ছি, আর 2-এ রেখেই এই ডিমের সাদা অংশটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ফোমটাও পারফেক্ট হয়ে যায়। অনেকেই ডিমের ফোমটাকে দ্রুত করার জন্য বিটার স্পিড বাড়িয়ে দেন, তো এটা করা যাবে না। বিটার স্পিড বাড়িয়ে দিলে ফোমটা দ্রুত হয়ে যাবে ঠিকই, কিন্তু চিনিটা মেল্ট হবে না। এই জন্য প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে লো টু মিডিয়ামে রেখেই বিট করে নিতে হবে। আর প্রথম থেকে যদি আপনারা বেশি স্পিড দিয়ে বিট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ডিমের ফোমটা ওভারবিট হয়ে যাবে চিনি গলতে গলতে। সেক্ষেত্রে ডিমের এই ফোমটার ভেতরে অনেকগুলো এয়ার বাবলস ক্রিয়েট হবে, আর এই এয়ার বাবলসগুলোই বেক হওয়ার সময় ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে বাতাস ঢোকে, কেকটা ফুলবে ঠিকই, কিন্তু আপনি যখন ওভেন থেকে বা চুলা থেকে নামাবেন তখন দেখবেন যে সেটা আবার চুপসে যাবে। তো ডিমের ফোম কখনোই ওভারবিট করা যাবে না। আমার এখানে দেখতে পাচ্ছেন ডিমের ফোমের টেক্সচারটা কেমন মসৃণ, এর ভেতর কিন্তু কোনো রকম এয়ার বাবলস ক্রিয়েট হয়নি, কোনো ফেনা ফেনা ক্রিয়েট হয়নি। ঠিক এভাবেই আপনাদেরকে তৈরি করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন এর ভেতরে কোনো রকম এয়ার বাবলস না থাকে, স্মুথ একটা সুন্দর থকথকে এখানে ফোম যেন তৈরি হয়। আরেকটা কথা বলি, আপনারা যখন বিটারটা ঘোরাবেন তখন এলোপাথারি ঘোরাবেন না, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। এলোপাথারি জোরে জোরে ঘোরানোর কোনো প্রয়োজন নেই। জোরে জোরে ঘোরাতে গেলে দেখা যায় যে ডিমটার ভেতরে অতিরিক্ত ঘোরানোর ফলে ফেনা ফেনা হয়ে যায়, তো এটাও করা যাবে না। আমার এখানে ডিমের ফোমটা হয়ে গিয়েছে, কয়েকটা দাগ টেনে নিয়েছি, দাগগুলো সহজে মিশে যাচ্ছে না। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম আর প্রায় 1 চামচ মতো ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এখন এই ভ্যানিলা এসেন্স এবং
ডিমের কুসুমটাকে সাদা অংশের সাথে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, ওভার মিক্স করা যাবে না। শুধুমাত্র যেন কুসুমটা খুব ভালো মতো মিশে যায় এই পর্যন্তই আমাদের বিট করে নিতে হবে। তো ঘড়ি ধরে আসলে এই কাজগুলো করা যায় না, এটা নিজেকে বুঝে নিতে হয় কাজ করতে করতে। তারপরেও আমি বলে দিই যে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড মতো সময় লাগে। তো দেখুন এই যে আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি বিটার স্পিডটা একে রেখে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। বিটার স্পিড বাড়ানো যাবে না, তাহলে ফোমটা দেবে যাবে। এখন আমি বিটারটাকে অফ করে দিলাম। বিটার অফ করে দিয়ে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নেব। আর এই যে দেখুন এখানে যে ফোমটা তৈরি করেছি, ফোমটা কতটা স্মুথ, এর ভেতরে কোনো ফেনা বা এয়ার বাবলস তৈরি হয়নি। তো আমি যেভাবে বললাম প্রতিটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনে কেক তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে। এখন আমি শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি, আর শুকনো উপকরণটা একবারে না দিয়ে 2 থেকে 3 ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 ধাপে দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে এখানে স্প্যাচুলা ব্যবহার করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা বিটারের কাঁটা দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে যেটা দিয়ে মেশান না কেন আপনাদেরকে বলবো একদিক ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমরা যে এখানে ফোমটা তৈরি করেছি সেটাকে নষ্ট করা যাবে না। দেখুন আমি কিভাবে ফোল্ড করে করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, এখানে তাড়াহুড়ো করা যাবে না। এই মিক্সিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মেশাতে গেলেও দেখা যায় ফোমটা দেবে যাওয়ার চান্স থাকে। অনেকেরই সমস্যা হয় বা আমারও নিজের সমস্যা হয়েছিল জন্যই আমি সমাধানগুলো দিতে পারছি বা বলতে পারছি। তো যারা বলেন যে আপনাদের কেকটা ফুলে আবার চুপসে যায়, তাদেরকে বলবো আপনারা এই জায়গাটাই লক্ষ্য করবেন। যখন আপনারা শুকনো উপকরণটা মেশাবেন তখন দেখবেন যে শুকনো উপকরণটা স্মুথভাবে কেকের ব্যাটারের সাথে মিশছে না। আপনি যে এই যে ব্যাটারটা তৈরি করছেন এটা এরকম স্মুথ দেখা যাচ্ছে না, এটা কেমন জানি ফেনা ফেনা ছাড়া ছাড়া টাইপের দেখা যাচ্ছে। তখন বুঝতে হবে যে আপনাদের কেক ব্যাটারটা পারফেক্ট হয়নি। এই কেক বেক করলে এটা কখনোই পারফেক্ট হবে না, চুপসে যাবে। তো সেরকম করা যাবে না। এই যে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব বা এর যে কনসিস্টেন্সি বা এটা দেখতে কেমন, ঠিক এরকম ব্যাটার আপনাদেরকে তৈরি করতে হবে। তাহলে আপনারা গ্যারান্টি সহকারে বলতে পারবেন যে না আমাদের কেক পারফেক্ট হবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে বলেন যে আপু আপনি কি কেক ইমপ্রুভার জেল ব্যবহার করেন যার কারণে আপনার কেকগুলো হয়তো বা এরকম হয়। মোটেও না, আমি কোনো দিনই কেক ইমপ্রুভার জেল ব্যবহার করি না বা করবও না কখনো। আলহামদুলিল্লাহ এমনি থেকেই আমার কেকগুলো পারফেক্ট হয়, কারণ আমি সব সময় চেষ্টা করি ধীর স্থিরভাবে একটা কেক তৈরি করতে। তো আমি আপনাদেরকে বলবো যখন আপনারা কেক তৈরি করবেন এই যে কেক তৈরির মেজারমেন্টগুলো ভালো করে একটা খাতায় লিখে নেবেন, ভালো করে পড়বেন, তারপরে আস্তে ধীরে কেক তৈরি করবেন মনোযোগ দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জিনিসগুলো নষ্ট হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মোল্ডে ঢেলে নেব। প্রতিটা কেক 1/2 পাউন্ড করে হবে, তবে কেকগুলো একটু ফ্ল্যাট হবে যার কারণে এখানে 2টা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি আর একটা 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। তো 3টা মোল্ডেই সমান করে ব্যাটার ঢেলে নিব, যার জন্য আমি মেপে নিচ্ছি। কাকতালীয়ভাবে একই দিনে 1/2 পাউন্ডের 3টা অর্ডার এসেছিল আর 3টাই ভ্যানিলা ফ্লেভারের, যার জন্য আমি একসাথে ব্যাটার তৈরি করে নিয়েছি যাতে করে এক্সট্রা করে না তৈরি করতে হয়, ঝামেলা কম হয়, যার জন্য এভাবে করে নিয়েছি। এই জন্য আমি ব্যাটারটা মেপে নিচ্ছি। প্রথম বাটিতে 150 গ্রাম পরিমাণ আমি কেক ব্যাটার নিয়েছি, এই বাটিতেও 150 গ্রাম নিব। আর আমি ভাবছি হয়তো বা আরও কম হবে শেষের বাটিটাতে, কিন্তু না, প্রত্যেকটা বাটিতেই 150 গ্রাম পরিমাণ করেই ব্যাটার হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি এই 3টা মোলটাকে খুব ভালো মতো ট্যাপ করে নিয়ে ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে রাখবো, একদম নিচের তাক যেটা, তো নিচের তাকে রেখে আমি বেক করে নিব 25 থেকে 30 মিনিট মতো। তো আমার এখানে 25 মিনিট মতোই সময় লেগেছিল। তো আপনারা যদি চুলায় বেক করতে চান সেক্ষেত্রেও মিডিয়াম টু লো আঁচে রেখে বেক করে নেবেন 25 থেকে 30 মিনিট মতো। কেকগুলো বেক হয়ে গিয়েছে, এখন ভারী কিছু দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব, তারপরে কেকগুলো আনমোল্ড করে স্লাইস করে দেখাচ্ছি। কেক 3টাকে আনমোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কেকগুলো একদম সব দিক দিয়ে সমান রয়েছে, একটুও চুপসায়নি। আর কেকগুলো আমি যেহেতু রাতে বানিয়েছিলাম সারা রাত এগুলোকে ঢেকে রেখেছিলাম, পরদিন সকালবেলা এটা আনমোল্ড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই অংশটা আমি আপনাদেরকে দেখাতাম না, তবে কয়েকজন কমেন্ট করেছেন যে আপু আপনি কিভাবে কেক কাটেন, তো তাদের জন্য এইভাবে আমি দেখাচ্ছি। আমি ব্রেড নাইফ দিয়ে কেকটা কাটি, আর ব্রেড নাইফ দিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে কেকটা সুন্দর মতো কাটা যায়। আর সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আপনারা কাটবেন, তাহলে সমান হবে কাটা। যারা এই অংশটা দেখতে চান না স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো দেখুন আপনারা
কেকগুলোর ভেতরে কত সুন্দর হয়েছে, টেক্সচারটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। প্রতিটা কেক একদম পারফেক্ট হয়েছে আর 3টা কেকের টেক্সচার একই রকম এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও রিলেটেড বা বেকিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।